ইউনূসের পেছনে মদত কি দিচ্ছে, তার পাওয়ার সেন্টারটা কোথায়? পাওয়ার সেন্টার হলো মৌলবাদ, সেটাই তার হচ্ছে চালিকা শক্তি। নির্বাচন এই কারণেই আমার সন্দেহ যে নির্বাচন হয়তো হবে না। নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে, এটা ছাড়া নির্বাচন হবে না। বাংলাদেশে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, ভাস্কর্য ভাঙা, রবীন্দ্রনাথের কাছারিতে হামলা, এমনকি শেষ মুহূর্তে বাংলাদেশে যাকে জাতীয় কবি বানানোর কাজী নজরুল ইসলামের ওইখানে একটা হাতের ভাস্কর্য ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়া, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো একটার সাথে আরেকটা যুক্ত আছে। এটা আপনি ঠিকই বলেছেন, এটা আমরাও তাই মনে করি। এখন আপনার কাছে যে প্রশ্নটা করব, এই প্রশ্নটাকে আমরা জাতীয় বা আন্তর্জাতিক ভাবে যে আলোচনা হচ্ছে বাংলাদেশ, এশিয়াতে, এশিয়ার বাইরে, ইউরোপ আমেরিকা আলোচনা হচ্ছে, আমরা বন্ধুদের মাধ্যমে ফোনে আমরা জানতে পেরেছি, কেউ ফিজিক্যালি জানতে পেরেছি, মানে হেড টু হেড কথা বলে। বাংলাদেশের যে এই যে মৌলবাদের যে উত্থান ঘটে গেল এখন, সেটা কি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এটা কি আরো বেশি হয়নি? এবং এই প্রভাবটা মৌলবাদীদের যে বিচরণ এবং তাদের প্রকাশ এবং ভয়ঙ্কর রূপে আমরা বাংলাদেশি হিসেবে দেখতেছি, যে আগে এখন জয় বাংলা বলে মুখে ঘুষি মারে, বঙ্গবন্ধুর নাম নিলে জেলে দেয়, মেরে ফেলে, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা তো অবশ্যই আদর্শিক লড়াই। এই মৌলবাদীরা শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যত না বিএনপি কাজ করেছে, তার চেয়ে বেশি জনগণ মনে করে, বা অনেকেই বোদ্ধারা মনে করে যে মৌলবাদী শক্তিটা বেশি কাজ করেছে, স্পেশালি মাদ্রাসা এবং তথাকথিত ইসলামী দলগুলো, যারা 1971 সালে তাদের প্রত্যেকের ভূমিকা বিতর্কিত এবং ভয়ঙ্কর। তো এই যে মৌলবাদের উত্থানে, এটা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কই বা কি হবে, আর বাংলাদেশের সাথে ইউরোপীয় বা উন্নত বিশ্বের সম্পর্কের কিরকম অবনতি বা কি পরিস্থিতি ঘটতে পারে বলে আপনি মনে করেন? না, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং এটা নিঃসন্দেহে মৌলবাদের যে উত্থান ঘটেছে, তারাই, আমি বলছি, তারাই মূলত চালিকা শক্তি। অনেকে জানেন না যে ইউনূসের পেছনে মদত কি দিচ্ছে, তার পাওয়ার সেন্টারটা কোথায়? পাওয়ার সেন্টার হলো মৌলবাদ, সেটাই তার হচ্ছে চালিকা শক্তি। এটা জানি বলেই বিভিন্ন ভারতের সঙ্গে এই মুহূর্তে সমস্ত সম্পর্কটা শীতল হয়ে আছে, এবং এটা শীতলতা কাটবে না যতক্ষণ না মৌলবাদীদের উৎখাত করা যাচ্ছে। এটা ঘটনা যে বাংলাদেশের শেষ দিকে, শেষ মুহূর্তে, আমি বলছি শেষ 5 বছরে, আপনি হয়তো জানেন, মনে করেছেন কিনা জানি না, 2024-এর নির্বাচনে আমি একজন অবজারভার ছিলাম, এবং অবজারভার হিসেবে আমি সেখানে দেখেছি নির্বাচন, এবং সেখানে তার পরবর্তী সময় প্রথম যে সাংবাদিক বৈঠক শেখ হাসিনা, এই বৈঠকে প্রথম প্রশ্নটা আমি করেছিলাম, সব থেকে প্রথম প্রশ্নটা ছিল দুটো। এক, যেহেতু আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমি বঙ্গবন্ধুর মূর্তি প্রতিষ্ঠা করেছি, সুতরাং আমি চাইবো আপনি একদিন সেখানে দেখুন, এটা দেখে যান, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যে বলেছিলাম যে আপনি যেহেতু স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চান, সেই জন্য আপনাকে গুড গভর্নেন্সের উপর করার জন্য আপনার পরিকল্পনা কি? প্রশ্নের গভীরতাটা আমার মনে হয় সেই সময় জয়ের আনন্দে ততটা হয়তো উপভোগ করা যায়নি, ফলে তিনি এড়িয়ে গিয়েছিলেন জবাবটা, যে বাংলাদেশের মানুষ অত্যন্ত স্মার্ট, এবং অত্যন্ত স্মার্ট সেটা বোঝা গেল 5ই আগস্ট। তারা একটা জনপ্রিয় সরকারকে উৎখাত করে দিল, এবং কারণ তার কিন্তু ভিত্তিটা আমি কিন্তু অনেকটা অনুধাবন করেছি। এবং তার আগের বছর, অর্থাৎ 2023-এ, আমি বাংলাদেশের সব জাতীয় অনুষ্ঠান অংশগ্রহণ করেছি, দেখেছি। আমি দেখা হয়নি আমার দুর্গাপূজা, ফলে আমি 2023-এর দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম। আমি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম, এমনকি যেসব গ্রামে গাড়ি চলে না, পায়ে হেঁটে ঘুরেছিলাম। আমার মনে হয়েছিল যে সাধারণ মানুষ বর্তমান সরকারের যারা নেতা, শেখ হাসিনার প্রতি, বর্তমান সরকারের যারা নেতা, নেতৃত্ব, তাদের প্রতি খুব অসন্তোষ, যেটাকে কাজে লাগাতে পেরেছে এই শেখ হাসিনা বিরোধী শক্তি। তারা প্রথম দিকে কাজে লাগাতে পেরেছিল, মানুষ ভুল বুঝে সেই আন্দোলনে যোগ দিয়েছিল। পরবর্তীকালে এখন তারা পরিতাপ করছে, এখন বুঝেছে যে এটা ভুল হয়েছিল করাটা। কিন্তু একটা ভিত্তিটা যে তৈরি হয়েছিল, সেই ভিত্তিটার জন্য কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি, তারা কিন্তু অনেক কিছুই কিন্তু তথ্য গোপন করে গেছে এবং শেখ হাসিনার কাছে পৌঁছে। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। ঠিক ওই দুর্গাপুজো দেখার পরে জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভা ডাকা হয়েছিল। সেই আলোচনা সভাটা পরিচালনা করেছিলেন মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, তারা দুজনেই জেলে। এবং মোজাম্মেল বাবু আপনারা তো জানেন, তিনি ক্যান্সার রোগী, তার খুবই
খারাপ অবস্থা। প্রথম দিকে তো তাকে তার বাড়ি থেকে ওষুধ পর্যন্ত দিতে দেওয়া হয়নি, এখন নাকি যাচ্ছে ওষুধ। তাহলে আমি দ্রুত আরোগ্য কামনা করি। আমি চাইবো শ্যামল দত্ত দ্রুত মুক্তি পাক এবং আরো যারা আছেন তারা মুক্তি পাক। তারা তাদের সামনে তারা কিন্তু নিজেরাই বলেছিলেন যে এই যে ঢাকার চতুর্দিকে এত মাদ্রাসা গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো, এটা কিন্তু একদিন বিপদ হয়ে দাঁড়াতে পারে। সেই বিপদ দেখলাম 5ই আগস্টে, দেখলাম সমস্ত এই মাদ্রাসা থেকেই ছাত্রছাত্রীরাই কিন্তু বেরিয়ে প্রথম ছাত্রীরা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং কিছুটা ব্র্যাক থেকে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেই সময় আমাদের ওই অনুষ্ঠানে শাহরিয়ার আলম মন্ত্রীও ছিল। আমি তাকে বলেছিলাম, আমি আপনার এলাকা ঘুরে এসে দেখেছি, যদি সঠিক নির্বাচন হয় তাহলে আপনি কিন্তু পরাজিত, আপনার বিরুদ্ধে জনরোষ হবে। এবং তিনি পরাস্ত হয়েছিলেন। সেটা কিন্তু প্রমাণ করে যে নির্বাচন অনেকাংশেই কিন্তু স্বাভাবিক হবে। নাহলে মন্ত্রী তো জিততেই পারতেন, মন্ত্রী কেন হেরে গেল? আইজির ছেলে বা ভাই সে কেন হেরে গেল? একজন এমপি, সাধারণ এমপি, তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, মাত্র 500 ভোটে জিতেছেন। বা এমনকি সবচেয়ে কঠিন জায়গা গোপালগঞ্জের এলাকার যে একজন এমপি, তাদের প্রায় হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হয়েছে। অর্থাৎ নিরপেক্ষ প্রার্থীদের সঙ্গে লড়াইটা তীব্র হয়েছে। মোটামুটি ভাবে অনেকাংশেই ঠিক ছিল, কিন্তু এই যে ক্ষমতায় থাকলে যেটা হয়, এটা সর্বত্রই দেখা গেছে, ক্ষমতার একটা মেদ জন্মায়। এটা সম্পর্কে সতর্ক হওয়া। আমার ধারণা ভবিষ্যতে এই প্রত্যেকটা ভুল শেখ হাসিনা নিঃসন্দেহে প্রত্যেকটা ভুলকে তিনি যেগুলো হয়ে যাচ্ছে, হয়ে যদি থেকে তাকে মনে করেন, উপলব্ধি করেন তারা, তাহলে এগুলোকে প্রত্যেকটাই সংশোধন করবেন। কারণ বাংলাদেশের আজ জরুরি হচ্ছে শেখ হাসিনার মতো নেতৃত্ব, তার নেতৃত্বটাই জরুরি। ফলে সেটাকে কোনোভাবে উপেক্ষা করা যাবে না। ফলে আমার নিজের ধারণা, তিনি মুক্তিযুদ্ধে আদর্শে যারা দীক্ষিত, একমাত্র কেবল তাদের নিয়েই তিনি রাজনীতি করবেন, এই কথাটা যদি পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা হয়, আমার মনে হয় আওয়ামী লীগ আবার অচিরেই কিন্তু জনতার বিশ্বাস ফিরে পাবো। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আরেকটা প্রশ্ন করব, যেটা আমাদের বাংলাদেশের মাইনরিটি প্রসঙ্গে। আপনি অবগত আছেন যে নির্বাচনের পরে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরাই থাকতে পারতেছে না, তারা বিং এ মুসলিম, তারা মুসলিম পরিবার বিলং করে, তারা থাকতে পারতেছে না। এই মুহূর্তে কেউ কেউ মনে করতেছে যে সংখ্যালঘুরা রাজনৈতিক কারণে তারা আক্রান্ত হচ্ছে, কেউ কেউ মনে করে। যদিও আমরা মনে করি না, সংখ্যালঘুরা সংখ্যালঘু হওয়ার কারণে আক্রান্ত। এই যে যে দ্বন্দ্ব, কিছু কিছু লোক, এমনকি আমরা দেখেছি ভারতীয় দুই একজন সাংবাদিক এই কথার সাথে সায় দিয়েছে, যদিও তার সাথে আমরা একমত না। এই যে সংখ্যালঘু নির্যাতন, এই কারণে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে, মানে বহির্বিশ্বে এবং ভারতের সাথে, এটা কিরকম অবস্থা শেষ মুহূর্তে গিয়ে দাঁড়াতে পারে বলে আপনি? কোন দেশের গণতন্ত্র সঠিক পথে চলছে কিনা তার একটা বড় মাপকাঠি হলো সেই দেশের সংখ্যালঘুরা কিভাবে আছে। পাকিস্তানের সংখ্যালঘুরা ভালোভাবে নেই, যে কারণে পাকিস্তানের গণতন্ত্র অত্যন্ত বিকশিত হয়। এটা সেনা সমর্থিত একটা সরকারের মাধ্যমে তারা পরিচালিত হয়, বা সেনা সরকার। বাংলাদেশের তো তাই করতে। বাংলাদেশে কিন্তু সমস্ত দায়টা, যে সংখ্যালঘুদের উপর আক্রমণটা 75-এ বঙ্গবন্ধু যাওয়ার পর 91 বা 96 পর্যন্ত তীব্র আকার ধারণ করেছিল। পরবর্তীকালে শেখ হাসিনার সময় সেটা অনেকটা নিয়ন্ত্রিত হয়। স্বাভাবিকভাবেই একটা ধারণা আছে, যারা এই মৌলবাদ তাদের একটা ধারণা হচ্ছে সংখ্যালঘু মানেই হচ্ছে তারা আওয়ামী লীগপন্থী এবং ভারতপন্থী, ভোট দেয়। কিন্তু তারা কিন্তু তা নয়। আমি বহু হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে ভারতে একটা আইন পাস হয়েছে, হিন্দুরা চলে আসতে পারে, এটা জেনেও আমরা কিন্তু যাব না, কারণ এই দেশটা আমাদের, আমরা স্বাধীনতা এনেছি, আমরা দেশের সমস্ত মুসলিম ভাইদের সঙ্গে একত্রে লড়াই করেছি, তাহলে আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি না। লক্ষ্য করে দেখুন, আজকে কিন্তু অত্যাচারের ঘটনা ঘটছে না তা না, ঘটছে, নিশ্চয়ই নিন্দনীয়, বারবার ভারত সরকার আপত্তিও করছে। কিন্তু 71-এ যেভাবে লক্ষ লক্ষ হিন্দু বিতাড়িত হয়েছে, ভারতে আশ্রয় নিচ্ছিলেন, এখন কিন্তু সেটা অতটা হচ্ছে না। সেটা একটা বড় কারণ, হিন্দুরা অনেকটা সংগঠিত হয়েছেন। তারা মনে করছেন এই দেশটা থেকে পালিয়ে গিয়ে সমস্যার সমাধান হবে। আজকের দিনে অনেক বেশি আক্রান্ত, কিন্তু যদি বলেন, আমি বলবো আপনি ঠিকই বলেছেন,
মুসলিম সম্প্রদায়ের মানুষ, কারণ তারা আওয়ামী লীগ করত। এবং ভারতে যত লোক এই পর্যন্ত এসেছেন তাদের অধিকাংশ মুসলিম, হিন্দু নয়। তারা ছোট থেকে বড় আওয়ামী লীগের কর্মকর্তা, জেলা স্তর, তারও নিচের স্তর, উপজেলা স্তর, এই তৃণমূল স্তরে যারা আসতে পেরেছেন, এখন যাদের পক্ষে আসা সম্ভব ছিল তারা আসতে পেরেছেন, তারা অনেকে এসেছেন। আর অত্যন্ত যারা আরেকটু তারা হয়তো বিদেশে কেউ করে গেছে, কিন্তু বেশিরভাগ মানুষ তো এসেছেন তারা সকলেই হিন্দু নয়। ফলে এই জিনিসটা হচ্ছে, এটাকে এই অত্যাচারটা হচ্ছে রাজনৈতিক অত্যাচার। ধরুন আজকেই যে একটা ঘটনা ঘটেছে, এটা কোনো ভাবা যায়, এটা কোনো সভ্য দেশে ঘটতে পারে যে একজন নির্বাচন কমিশনারকে তাকে মব ভায়োলেন্স করে, তাকে আক্রমণ করে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, যেহেতু তাদের ধারণা ওই সময় তিনি নির্বাচন পরিচালনা করেছিলেন এবং নির্বাচনটা অবৈধ ছিল। আমি ধরেই নিই যদি অবৈধ হয়ে থাকে, তাই বলে সেই একজন কর্মকর্তাকে, একজন অফিসারকে এইভাবে কি নিগ্রহ করা যায়? এইতে বাংলাদেশ তারা বুঝছেন না যে বাংলা, এই ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে গোটা বিশ্বে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এরকম তাদের সম্পর্কে ধারণা কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে, এইটা তারা বুঝছেন না। আর ইউনূস অসহায় একজন মানুষ, তার জীবনে স্বপ্ন ছিল কবে তিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় এসেছেন, ফলে সেটা তিনি এনজয় করছেন, আর কিছু দেখছেন না তিনি। বাকি তার চোখ বন্ধ, কান বন্ধ, সবই বন্ধ। এবং সে অদ্ভুত বিষয় যে এই ঘটনাগুলো তার তো, আমি যদি ওখানে ইউনূস হতাম, আমি প্রথম ওইখানে গিয়ে আপত্তি করতাম। ধরুন কয়েকদিন আগে আমি তো দেখলাম সেনাবাহিনীর থেকেও বলা হয়েছিল যে মব ভায়োলেন্স আমরা অ্যালাউ করবো না, কিন্তু সেনাবাহিনীকেও তো অসহায় দেখছি। একটা সেনাবাহিনী এত অসহায়, এই তো ভারত পৃথিবীর কোথাও দেখা যায় না, কিছু কোথাও দেখিনি। অদ্ভুত বিষয় না যে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখনো দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে তারা। প্রধান বলেছেন যে আমরা চাই ডিসেম্বরের মধ্যে ভোট হোক এবং আমরা জানুয়ারিতে ব্যারাকে ফিরে যেতে চাই। খুবই সঠিক কথা বলেছেন, সবাই সাধুবাদ জানিয়েছিল। তারপরে তো ইউনূস সাহেবের সঙ্গে তারেক রহমানের কথাবার্তার পর ঠিক হলো ফেব্রুয়ারিতে হবে। আচ্ছা ঠিক আছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আপনাদের জন্য না, সহ্য করা যায়। যদিও এখনো বহুবিধ আমার সন্দেহ আছে নির্বাচন হলে ভালো, হলে বাংলাদেশের তো উপকার হবে, কিন্তু হবে কিনা সেটা সেপ্টেম্বর থেকে পরিষ্কার হয়ে যাবে। একটা কথা বলেছেন, আপনাকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনার কাছে আর দুইটা প্রশ্ন করব, তার আগে একটা আমি করে নিচ্ছি। এটা হলো যে বাংলাদেশে যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে না আসে, সেটা কি, বা নির্বাচন করতে না দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছে এবং বঙ্গবন্ধুর নামে যে মুক্তিযুদ্ধটা হয়েছে, সেই বঙ্গবন্ধুর দল যদি নিষিদ্ধ থাকে বা তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেটাকে আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে বা ভারত মেনে নেবে? আপনি এই ব্যাপারে বলতে পারি যে আমার ধারণা, ভারত যে কথাটা বারবার বলেছে যে নির্বাচনটা হওয়া উচিত সকলের অংশগ্রহণের মাধ্যমে, ইনক্লুসিভ নির্বাচন। এর অর্থই হলো যে আওয়ামী লীগও যেন সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং নিশ্চয়ই একটা আন্তর্জাতিক চাপ আছে কেন্দ্র সরকারের উপর, কারণ আপনি হয়তো দেখবেন যে হোয়াইট হাউস থেকেও যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেই বিবৃতিতে বলা হয়েছিল যে এই মুহূর্তে বাংলাদেশে তারা চান একটা ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন বলতে কাউকে বাদ দিয়ে না। তো ফলে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনে, তাতে যে যাই ভারত বাংলাদেশের মানুষ যাকে মনে করবেন তাকে তারা জয়ী করুন, তাতে গোটা দুনিয়া কিছু বলার থাকবে না, ভারতেরও বলার থাকবে না। কিন্তু সেটা না হলে একটা চাপ আছে বলেই দেখুন, লক্ষ্য করুন যে আওয়ামী লীগকে ইউনূস সাহেব যে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে বলেছেন যে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে, পার্টিকে যুক্ত করা হয়নি। ফলে রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচনের সময় তো লেভেল প্লেইং ফিল্ড যদি করতে হয়, তাহলে তো সেই নিষেধাজ্ঞা তুলতে হবে। আপনি দেখুন নির্বাচন কমিশনে জানিয়ে দিয়েছে এটা আমাদের কিছু করার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এটা সরকার যদি মনে করেন সরকার করতে পারে, এবং সরকার করবে না। আমার নিজের ধারণা নির্বাচন, এই কারণেই আমার সন্দেহ যে নির্বাচন হয়তো হবে না। নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে, এটা ছাড়া নির্বাচন হবে না।
আপনি সুন্দর কথা বলেছেন, আমরাও তাই মনে করি। এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রে আস্থা রাখে, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশি সহ যারাই গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মনে করে যে বাংলাদেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, সকল দল মত নির্বিশেষে সকলে। কিন্তু আপনার মতো আমরাও সন্দেহ রাখি যে আদৌ নির্বাচন হবে কিনা। আপনি যেটা বলেন, সিইসি বলেছে নির্বাচন সরকার জানে, অলরেডি আজকে সরকার বলে দিয়েছে নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে কিনা সিইসি জানে, অলরেডি তারা বিতর্ক সৃষ্টি করে ফেলেছে। আর বাংলাদেশের যে অবস্থান এখন, যেখানে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিতে পারে না, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম নিতে পারে না, বঙ্গবন্ধুর বাড়ি ঘর ঠিক থাকে না, আওয়ামী লীগের একটা কর্মী ঘরে থাকতে পারে না, মানে একটা নেতা বা কর্মী, তখন এই দেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে এটা আমাদের মনে হচ্ছে না, বা কেউ অনেকেই মনে করতেছে না। এখন আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন তলানিতে, আপনারাও জানেন, আমিও বলেছি, সবাই জানে পৃথিবীর, ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু, যারা 19,000 থেকে 21,000 সৈন্য নিজেরা বলিদান দিয়েছে এবং বাংলাদেশে প্রায় 1 কোটি শরণার্থীকে জায়গা দিয়েছিল। এটা সবাই জানে, পৃথিবীর ইতিহাসে এটা ইতিহাসে এটা লেখা থাকবে। এই সময় সেই ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে খারাপ সম্পর্ক বিদ্যমান। যদি আওয়ামী লীগ ছাড়া অন্য দল ক্ষমতায় আসে, মানে বিএনপি ক্ষমতায় আসে, আপনি কি মনে করেন এই সম্পর্কটার উন্নতি ঘটবে? অথবা পাকিস্তানের সাথে যে আমরা দেখতেছি তাদের বিমান চলাচল, পানিতে জাহাজ চলাচল, যেগুলোকে পর্যন্ত কি বলে চেক পর্যন্ত করা হচ্ছে না, তাদেরকে মানে ইন্সপেকশন নাই, ইভেন কেউ ইন্সপেকশন করতে তাহলে তার চাকরি চলে যাচ্ছে কর্মকর্তার। তো এই বিষয়গুলোকে ভারত কি চোখে দেখবে আপনি মনে করেন? না দেখুন, বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে সেক্ষেত্রে তো ভারতের বলা কিছু নেই, কিন্তু ভারতের সম্পর্ক রাখবে এটা নির্ভর করবে বিএনপি ভারতের নিরাপত্তা বিষয়গুলোকে কোনো বিঘ্নতা ঘটাচ্ছে। সেটা যদি না ঘটায় তাহলে স্বাভাবিক হবে। যদি মনে হয় যে এই পাকিস্তান চীনের সঙ্গে একটা অক্ষ তৈরি করে ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, সেক্ষেত্রে ভারতের পক্ষে একটা মানে কাজ চালানোর মতো সম্পর্ক আজও আছে ইউনুসের সঙ্গে, ইউনুস সরকারের সঙ্গে। এমনকি সেনা সরকারও যখন ছিল, ধরুন 111 সরকার, এই সরকারের সময় তো ভারত সরকার ডিউটি ফ্রি অ্যাক্সেস বাংলাদেশকে তখন দিয়েছিল, কারণ তারা তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কিছুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা করব। সেই কারণেই বাংলাদেশকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছিল সেনা সমর্থিত সরকারকে, 111 বলে যেটা সুযোগ আপনারা এখনো পান। তবে আমি বলছি এটা নির্ভর করছে, প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখবে, বাংলাদেশও যেমন তার নিজের স্বার্থ দেখবে, ভারতও তার নিজের স্বার্থ দেখবে। এই স্বার্থের যদি মেলবন্ধন, যেটা শেখ হাসিনা থাকাকালীন সবচেয়ে ভালো হয়েছিল, সেরকম যদি না ঘটে তাহলে ভারতকে তো একটা নিশ্চয়ই সেই ধরনের সম্পর্ক উন্নত হওয়ার পক্ষে তো একটা অসুবিধা, প্রতিবন্ধকতা তৈরি হবে বলি আমার।